বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আমি প্রতিদিনের ন্যায় আজকে লাইভে চলে এলাম। আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, আপনাদের খবরাখবর জানতে চাই, আপনাদেরকে ফুলের ভালোবাসা দিতে চাই। আমার নলেজে আছে আগামীকালকে থেকে আমি সবাইকে ফুলের ভালোবাসা দিব। আপনারা বেশি বেশি ট্যাপ ট্যাপ করুন। হ্যাঁ, ইতি সরকার প্রণাম নেবেন দাদা ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দিদি, আপনার কথা আমার স্মরণে আছে। যুক্ত থাকুন, কমেন্টস করুন, শেয়ার করুন, কারণ যত বেশি শেয়ার তত বেশি পেয়ার। না, আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? না, একটু গলা খুসখুস করছে। হ্যাঁ, অসুস্থ এমনি তো সবাই, সিজনালি আমরা সবাই কম বেশ অসুস্থতার মধ্যে দিয়েই যাচ্ছি। অসুস্থ নিজেরাও, অসুস্থ সমাজ, দেশ, সবকিছুই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। তা সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য আজকে কবিতাও লিখেছি, যুগ যন্ত্রণা কবিতার নাম। আপনারা পড়েছেন, সেটা অনেকে কমেন্টস করেছেন। আমি মানে আপনাদের ভালোবাসায় ধন্য। আপনাদের জন্যই এতটুকু আমার আজকে এই পথ চলা। আমার চ্যালেঞ্জটা পূরণ করে দিয়েন। হ্যাঁ, অবশ্যই। আপনার কয়টা বাকি থাকবে আগামীকালকে আমাকে নোট দিবেন, একটু মেসেঞ্জারে একটু হাই দিয়ে রাখবেন, বাকিটা আমি দেখব। তো যাই হোক, আপনারা যারা আছেন নিয়মিত, আমি তো তাদের সাথে সবসময় আপনাদের জন্য আমার মানে অন্তর থেকে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ এগুলো সব যুক্ত থাকবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, লাইভ প্রোগ্রামটা শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করেন। আর আমার যে বিষয়টা দরকার, ফলোয়ার দরকার, ফলোয়ার। কারণ আমার যে উইকলি চ্যালেঞ্জ, সে ফলোয়ার আমি বন্ধ আছি, অর্থাৎ আমার আজকে এক সপ্তাহ বন্ধ আছে, আমি কাউকে ফলো করতে পারি না। তো কাউকে ফলো না করলে আমার ফলোয়ার আসবে কোত্থেকে? তো সেই জায়গায় আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আমিও আপনাদেরকে যতটুকু পারি, আমার যতটুকু সাধ্যে আছে, আমি আপনাদেরকে সহযোগিতা করব। কারণ পারস্পরিক সহযোগিতা ছাড়া কেউ কখনো আগাতে পারে না।
সবারই দরকার আছে। আমার কাছে আমি প্রায় সময় বলি যে একজন সুইপার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আপনার দরকার আছে। এখন এই দরকার, এই প্রয়োজনটা আপনি কিভাবে মেটাবেন? সে দরকারটা মেটানো যায় সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে মেটানো যায় একমাত্র এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় আপনি যত বেশি সক্রিয় হবেন, মানুষকে ভালোবাসবেন, আপনি তত বেশি ভালোবাসা মানুষের কাছ থেকে পাবেন। আমরা একটু রিচটা বাড়াই, ট্যাপ ট্যাপ করি, একটু মেনশন করে দিন সবাইকে। কারণ হলো কি যে আমরা অনেকেই এত বেশি ব্যস্ত যে বিভিন্ন কাজে যুক্ত, তো সেখানে অনেকের স্মরণে থাকে না। একটু আমরা যদি মেনশন করে দিই, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের, যারা বিশেষ করে ফুলের ভালোবাসা পেতে চায়, তাদেরকে একটু মেনশন করে দিন। সাইদুর রহমান সাইদ বলছেন, ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, না খাওয়া দাওয়া করিনি, চা খাচ্ছি। চাটা আমার খুব ভালো লাগছে এই মুহূর্তে, তার কারণ হচ্ছে গলার একটু প্রবলেম। তো থাকুন সবাই। দেখুন অনেকেই লাইভ করে, অনেকভাবে করে, বাট আমার লাইভটাকে আমি একটু ভিন্নভাবেই করি। আপনাদেরকে এন্টারটেইন দেওয়ার চেষ্টা করি, একটু গান করার, কবিতা করার, আবৃত্তি করার, একটু নৈতিক কথা বলা, ধর্মীয় কথা বলা। সেই জায়গা থেকে আমি বলবো যে আমার লাইভ প্রোগ্রামে আসলে আপনি একটি কথাও যদি আমার ভালো লেগে থাকে, আমার এই প্রোগ্রামটা সার্থক। আর আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করি, যেন একটা মানুষের, আমার একটা লেখা যেন একটা মানুষের কাজে লাগে। আমি যে একটা কথা বলবো, আমি যে একটা আর্টিকেল লিখবো, সেই আর্টিকেলটা যেন রেখাপাত করে, সে আর্টিকেলটা যেন ভবিষ্যতের জন্য কাজে লাগে। বর্তমান তো অবশ্যই কাজে লাগবে, ভবিষ্যতের জন্য কাজে লাগে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমার পরিবারে যারা যুক্ত আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা এই ভালো কাজ, ভালো বিষয়টাকে বেশি বেশি ছড়িয়ে দেন, থাকেন। দেখুন আপনারা অনেকেই আমাকে বলেন, অনেক জায়গায় আফসোস করেন ফুলের ভালোবাসা পান না। আমি তো আশা করি কাউকে আমি বঞ্চিত করি না। যে আমার কাছে ফুলের ভালোবাসা চেয়েছে আর পায় নাই, এরকম খুব কম লোক আছে। তবে আমি যেটুকু পাই না সেটা হচ্ছে লাইভে উপস্থিতি পাই না। এটা আমার দুঃখ, এই দুঃখটা আমার থেকে যাবে। জানি না কেন আমি লাইভে ভালোবাসা পাই না। আমি তো অনেকের পরিবারে লাইভে থাকি, অন্তত 10-15 মিনিট থেকে যদি একটু উড়াধুরা কমেন্ট করে, উড়াধুরা শেয়ার করে, তাতে করে যে ওনার অনেক কিছু কমে যাবে এমন তো কিছু না। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একে অন্যের হাত ধরে পরস্পরের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া। আমরা একটা পরিবার। দেখেন আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে দেখিনি, সেই জায়গায় প্রত্যেকের প্রতি এত আন্তরিক কিভাবে হলাম? সে আন্তরিক হওয়ার মাধ্যম কে করে দিল? এই ফেসবুক সেই আন্তরিক হওয়ার মাধ্যমটা করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই মাধ্যমটা করে দিয়েছে। আমার ভালো লাগে না ইতি সরকার দিদি যদি কোনোদিন পোস্ট না করে, ওনাকে যদি দেখতে না পায়, আমার কিন্তু খারাপ লাগে যে ইতি দিকে তো প্রতিদিন দিকে আজকে কেন দেখছি না। এই যে একটা টান হৃদয়ের অনুভব করি, কেন অনুভব করি বলুন তো? এই জন্য অনুভব করি যে আমার আপনার মধ্যে একটা অদৃশ্য ভালোবাসা তৈরি করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ধন্যবাদ। দিলীপ দা চলে আসছেন, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি দাদা ভাই।
একটু থাকুন সাথে। আজকে আমি বেশিক্ষণ সময় নিব না। আমার লাইভটা 45 থেকে 60 মিনিটের মধ্যেই আমি প্রতিদিন সন্ধ্যা 8:30টায় চলে আসি আর সকাল 8টায় চলে আসি। হ্যাঁ, সবাই সবসময় আমরা একে অন্যের পাশাপাশি থাকবো। আমাকে যারা কমেন্টস করেন, আমি চেষ্টা করি অনেক সময় গিয়ে, হয়তো আমি সময় পারি না কারণ আমার ব্লকে থাকি, গিয়ে উড়াধুরা কিন্তু আমি 2, 4, 5, 10টা কমেন্টস করে আসি, উড়াধুরা কমেন্টস করে আসি। আবার অনেকের লাইভে যুক্ত হতে পারি না, সময়ের অভাবে অনেক কাজ করতে হয়। এর পরেও আমি কিন্তু লাইভে থাকার চেষ্টা করি। তো আপনারা পরস্পরের সাথে পারস্পরিক যে ভালোবাসার একটা মেল বন্ধন, হৃদয়ের বন্ধন যে আমাদেরকে তৈরি করে দিল সোশ্যাল মিডিয়া, সেই বন্ধন ইতি সরকারটি 19K পরিবারের, মাই গড 19K। আচ্ছা, ইতি দিকে আমি পিনে নিচ্ছি, আপনারা ইতিদির সাথে যুক্ত হয়ে যান। ভালো কন্টেন্ট করে, ভালো মনের মানুষ এবং একটি ইতিদি আমার সাথে মানে শুরু থেকেই আমার সাথে আছেন, সুখে দুঃখে আমার পরিবারের সাথে আছেন। এটা আমার খুবই ভালো লাগে। ইতিদি আমি যেটুকু জানি খুলনা অঞ্চলের মেয়ে, সে সুদূর খুলনা, আমার খুব ভালো লাগে। খুলনার মানুষ খুবই প্রাণবন্ত, সাহসী, সুন্দরবনের কাছের মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগার তাদের সাথে থাকে, সে অঞ্চলের লোক। আর নদী আছে পাশে। হ্যাঁ, আর খুলনার যে বিষয়টা আমার সবচেয়ে বেশি হৃদয় মন কাড়ে সেটা হচ্ছে কি, এই কাঁকড়া আর চিংড়ি মাছ। আমার খুব ভীষণ প্রিয় কাঁকড়া এবং চিংড়ি মাছ। তো আমি আসবো, এক সময় খুলনায় আসবো, ইতি দিয়ে আমাকে কিন্তু কাঁকড়া এবং চিংড়ি মাছ রান্না করে খাওয়াতে হবে। আপনিও আসবেন চট্টগ্রামে, আমি আপনাকে লটিয়া শুটকি ভুনা খাওয়াবো, লটিয়া মাছ খাওয়াবো। হ্যাঁ, চট্টগ্রামে আসবেন। আজকেও লোট্টা মাছের ভুনা হচ্ছে বাসায়। লোট্টা শুটকি গতকালকে লোট্টা মাছ খেয়েছি, আমার খুব ফেভারিট মাছ। কিছু নাই, কাটা মাটা সব খেয়ে ফেলা যায় এবং কম সময় 5 মিনিটে রান্না হয়ে যায়, 5-6 মিনিটে রান্না হয়ে যায়। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছে দেশ বিদেশ। আরে আপনি চাইলে তো আর কথাই নাই, দিলীপ দা যদি যায় তো সেটা জমে যাবে, আসর জমে যাবে। মানে আমাদের সেটা করা উচিত। আপনি চট্টগ্রামে আসেন, আমি ঢাকায় যাব, আপনাকে নিয়ে খুলনায় যাব, মুক্ত মনে আমরা ঘুরে বেড়াবো, আমরা কন্টেন্ট করব। আপনি করবেন কন্টেন্ট, আমি ক্যামেরা ধরবো, ভিডিও করব, আপনার পোস্ট আপনি করবেন, আবার আমি করব, আপনি ভিডিও করবেন। এটাই তো মজা ভাই, মজার মজা, উড়াধুরা মজা, মধু আর মধু। আমাদের কাজ হবে সেরকম, মনে কোনো আমাদের হিংসা নাই। ঠিক আছে, আমরা কবি সাহিত্যিক যারা আছি, আমরা ভাই কাউকে একটা বকা দিতে পারি না, একটা গালি দিতে পারি না, আমরা কারোর সাথে কি বলবো খারাপ বিহেভিয়ার করতে পারি না। এখন যে বিষয়টা বলছি, ফেসবুক আমাদের একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। প্রিয় দোস্তা, গুড নাইট, অবশ্যই গুড নাইট। তবে এত তাড়াতাড়ি গুড নাইট দিয়েন না ভাই, আমি লাইভ প্রোগ্রামটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে, গান হবে কিন্তু, যেই জায়গায় যাব আমরা গান বাদ্য, অভিনয় সবকিছু। আর দিলীপ দা আসেন তো, আমরা একটা কাজ করি ভাই, আপনি অনেক নাটকে কাজ করছেন, সিনেমায় কাজ করছেন, আমাদেরকে নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, যেখানে আমরা অভিনয় করব আপনার সাথে। কেমন হয় দাদা? আমরা ওই ইউটিউব চ্যানেলে নাটিকা তৈরি করব, প্রফেশনাল এডিটর দিয়ে এডিটিং হবে, আমরা সেখানে আপনার ওই নাটকের চাইতে যে সময়টা ওখানে দিচ্ছেন এটাও কোনো অংশ কম হবে না। আমাদের চ্যানেল আছে ভাই, আমরা উড়াধুরা প্রচার করব সবাই। হ্যাঁ,
আমরা উড়োধরা প্রচার করব। আমাদের গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, অনেকদিন তো এখন করলেন, এখন ডিরেক্টরের জায়গায় চলে আসেন, ডিরেক্টরের ভূমিকা। হ্যাঁ, যে জায়গায় যাব, যেই অঞ্চলে যাব, সেই অঞ্চলে, যেমন ইতিদির বাড়িতে গেলাম, ইতিদির ওখানে গিয়ে আমরা ছোট্ট একটা শর্ট ভিডিও, শর্ট নাটিকা আমরা তৈরি করে ফেললাম। এটাই তো ভাইরাল, এভাবেই করতে হবে, এইভাবেই আমরা এগিয়ে যেতে হবে, পরস্পর সহযোগিতার মাধ্যমে। আমাদের নিত্য নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে। এই সোশ্যাল মিডিয়াকে অবশ্যই আমি প্রডিউস করব, অবশ্যই করব। এবং আমিও অভিনয় করতে জানি। আমার বাবা অভিনয় করতেন, আমার বাবা করতেন সিরাজদৌল্লার পাঠ করতেন, এবং আমার বাবা রাজার পাঠ করতেন বেশিরভাগ। আমার রক্তেও কিন্তু অভিনয়ের রক্ত, কিন্তু সে সুযোগ আমরা পাইনি। ইতি সরকার আমাদের দরকার। ইতিদির সাথে আপনারা যুক্ত হয়ে পড়েন। আজকে যারা যুক্ত আছেন, বলেন তো কয়টা ভালোবাসা পাবেন আপনারা? কয়টা ভালোবাসা পাবেন ধারণা আছে? ভাই, এখন কিন্তু আমার অনেক বড় ফুলের বাগান, ফুলের অভাব নাই। ফুল, কি পরিমাণ ফুল যে আমার বাগানে ফুটে আছে। আমি কিন্তু এখন এতদিন শুধু গ্রাউন্ডে কাজ করছি, ফুলের জন্য এখন আর হাহাকার নেই। ফুলে ফুলারণ্য, একেবারে ফুলের সৌরভে মৌ মৌ করছে আমার বাগান, কিন্তু ফুল নেওয়ার কেউ নাই। আসলে ভাই, আমি ভালোবেসে আমি যাকে দিতে চাই ফুল, সে আমাকে দূরে ঠেলে দেয়, বুঝে শুধু ভুল। বুঝছেন, আমার বিষয়টা এরকম। জীবনে ভাই আমি একটা জিনিস পাইলাম না, সেটা হচ্ছে ভালোবাসা। লাভ লেটার পাইলাম না, কেউ একটা প্রেমপত্র লিখলো না। হয় আমি দেখতে সুন্দর না, অথবা আমার ভাষা মধুর না, অথবা আমার দাঁতগুলো বিশ্রী, অথবা আমার চোখগুলো ঠিক নাই, অথবা আমার পকেটে টাকা নাই, কিছু হবে মনে হয়। না হলে কেন আমি একটা লাভ লেটার পেলাম না? আমার কবিতাগুলো বেশিরভাগ অংশে মানুষে বলে যে তুমি বিরহের কবি, তুমি প্রেমের কবি। তাহলে এই প্রেম বিরহে আমি যে লিখে যাচ্ছি, আমার বলে যে না জানি তুমি কতটা প্রেম করেছো, কত সহস্র জনের সাথে প্রেম করেছো। আমি বললাম তুমি যদি আমাকে একটা লাভ লেটার দেখাইতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কেউ আমার সেই স্কুল জীবনে, কলেজ জীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে, সাংস্কৃতিক জীবনে কেউ একটা ভালোবাসার প্রেমপত্র লিখলো না। আমি কারোর সাথে প্রেম করতে পারলাম না, এই দুঃখটা আমি কাউকে বুঝাবো? আমি কারোর সাথে প্রেম করতে পারলাম না, আমাদের এখানে একটা যন্ত্রণা, জ্বালা, প্রেম করতে না পারার। এটা এখন আমার বিশ্বপ্রেমিক হৃদয় হয়ে গেছে। আমি এখন ফুলের প্রেমে পড়ি, আমি এখন কাউয়ার প্রেমে পড়ি, আমি এখন রয়্যাল বেঙ্গল টাইগারের প্রেমে পড়ি, আমি এখন মানে কি বলবো, যার তার প্রেমেই পড়ি। আজকে বৌদিকে বলবে না তো লাভ লেটার লিখে দিতে। না রে ভাই, আপনার বৌদি এই সমস্ত ভালোবাসাবাসির ভিতরে নাই। সে সংস্কৃতি অঙ্গনের লোক না। সে বলে যে এগুলো করিও না, তুমি ফেসবুক ছেড়ে দাও, তোমাকে মানুষ দেখছে, ফেসবুকে ছবি পোস্ট করো না। পরিবারেই হচ্ছে সবচেয়ে বড় বাধা। আমার বই, আমার পাণ্ডুলিপি অনেকগুলো চানায় চুরিয়ে ঠোঙা হয়ে গেছে, অনেকগুলো বাদামের ঠোঙা হয়ে গেছে। আমার পাণ্ডুলিপি কোথায় আমি নিজেও জানি না, কারণ আপনার বৌদি ওগুলো খুব ভালোবাসে। কেজি দরে সেল করতে বই, কেজি দরে ডায়েরি, এগুলো সেল করতে ভালোবাসে। এবং আমার এখানে যে আলমারিতে বই আছে না, আমাকে হুমকি দেয় যে আমি বই কিন্তু বিক্রি করে দিব, দেখো কিন্তু বিক্রি করে দিব। এই হচ্ছে বিষয়। ঘটনা হচ্ছে বিপরীত মনোভাবের
মনোভাবকে নিয়ে আমি তৈরি পাইছি। এই যে আমার দেহ তৈরি, এই যে আমার সাহিত্য তৈরি, এটা হচ্ছে বিপরীত স্রোতে চলতেছে। আহা, কারে বুঝাবো দুঃখের কথা? ফেসবুকে এসে তো অনেক গান করলাম, এবার কিছু দুঃখের কথা শোনাই। আমি যে মেয়েটাকে ভালোবাসতে চেয়েছিলাম, যাকে চোখে ভালো লেগেছিল, চোখে প্রেমের কাজল যে পরিয়ে দিয়েছিল, শুধু নয়নে নয়নে একটু দেখা, আর কিছু না, এই দেখাটাই আমার প্রেম। না হলো তার হাত ছোঁয়া, না হলো তার সাথে কথা, সেই প্রেম আমাকে দীর্ঘদিন পুড়িয়েছে, অঙ্গার হয়ে গেছে হৃদয়। সেই প্রেমের থেকে তৈরি হয়ে গেল কবিতা, সেই প্রেম থেকে তৈরি হয়ে গেল সাহিত্য। আবার সে অফিসে আমাকে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনি পুলিশ, আপনি কবিতা লিখিয়েন না, আপনার কপালে দুঃখ আছে, আপনার কবিতা জাতীয় দৈনিকে কেন আসতেছে? আপনি কবিতা লেখেন, মিডিয়ার সাথে যোগাযোগ আপনার নৌনে, আবার চাকরি করে তো এগুলো হবে না, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নেমে এলো খড়গহস্ত। আমি বললাম যথা আজ্ঞা, আমাকে কি করতে হবে হুজুর? বলতেছে আপনি এগুলো বন্ধ করে দেন লেখা। আমি বললাম আমি পারবো না, তাহলে তোমাকে জঙ্গলে পোস্টিং দেওয়া হবে। বিশ্বাস করেন, আমাকে 2005 সালে মেরুন পোস্টিং দিছে। মেরুন নিয়ে যাও, এটা নিয়ে যাও। মেরুন জঙ্গলে পোস্টিং দিছে, খুব ভালো কথা। এখন আমি আমার বই, ডুগি, তবলা, হারমোনি নিয়ে মেরুন গেলাম। আমাকে বলতেছে নতুন পাগলের আমদানি হলো। কলিগরা সবাই বলতেছে এ কোন পাগল, এর তো ব্যাট লাগবে 2টা, এর উড়াধুরা করে। ওই পাশে যে একটা ডাস্টবিন আছে, ওই রান্না আছে, ওইখানে কর্নারে সিট দাও, ঠেলা ঠুলা ওইখানে দিল সিট। ওখানে গেলাম পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে আমি তো ওখানে উদাস মানে লেখা শুরু করলাম। আবারও আমাকে জিগিতে নোট দেওয়া হলো, এই পাগল তো চাকরি করা সম্ভব হবে না, এই পাগল তো কবিতা লেখে, এই পাগলকে এখান থেকে। সেই জিডির আলোকে আমাকে পুলিশ সুপার সাহেব ডাকলেন, বললেন যে বাবা আপনাকে কয়দিন পানিশমেন্ট দিব? আমি তো স্যার আপনার যতদিন মনে চায় আমাকে ততদিন পানিশমেন্ট দেন। আবার আমাকে 15 দিনে সাজা দেওয়া হলো। পিঠের উপরে 2টা ইট ঝুলাইয়া, অস্ত্র কাঁধের উপর দিয়া মাঠের মধ্যে দৌড়ো, গরমের ভিতরে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। এই 15 দিন সাজা কাটলাম। সাজা খেটে চট্টগ্রাম আসলাম, বদলি হয়ে 2005 সালের পর। সেখানেও নিষেধাজ্ঞা নেমে আসলো। এইভাবে আমি 20 বছর লেখালেখি থেকে বঞ্চিত হলাম। এই 20 বছর আমি সাহিত্য জগতে কিছুই দিতে পারলাম না। 20 বছর পরে গিয়ে এই কিছুদিন আগে 2022-23 পার্বত্য কাব্যে কিভাবে লেখা পোস্ট করতে হবে আমি জানি না, কিভাবে ফেসবুকে লেখা লিখতে হয় আমি জানি না। এই সেখান থেকে দুই একটা করে শুরু। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক ভাই, আমার জীবনটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। আমার উপরে অনেক স্ট্রিম রুল চলছে, আমার উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমি দীর্ঘ 8 মাস কারাভোগ করছি, কারাগারে ছিলাম। আমার ছেলে মেয়ে দেখতে যায় নাই, বউ দেখতে যাইতে পারতো না, বন্ধুরা কেউ যায় নাই, কেউ আসে নাই। কি দুর্বিষহ জীবন গেছে। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যে কোনো জন্মে মনে হয় আমি পাপ করেছি, হয়তো সে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, অথবা তুমি আমাকে এইখানে এই কারাগারের ভিতরে নিশ্চয়ই কোনো একটা শিক্ষার জন্য পাঠাইছো। কারাগারে গিয়ে কি করলাম? একটা বৌদ্ধ মন্দির ছিল, আমার কি অপরাধ? আমি বুদ্ধের সাহিত্য পড়তাম, বৌদ্ধের দর্শন পড়তাম ওই মন্দিরে বসে বসে। হিন্দুদের ছিল, কিন্তু আমি চিন্তা করলাম হিন্দুদের গুলো তো জানতে পারবো, বৌদ্ধটা একটু জানা শুরু করি, ধ্যান ধারণা করতাম। ভাই সেখান থেকে আমাকে ওই কারাগারে আবার আমাকে হ্যান্ডকাপ পরে আরেক কারাগারে ঢুকাই দিছে। ওইখানের ভিতরে কারাগারের ভিতরে কারাগার, কারাগারের ভিতরে কারাগার। কাকে বুঝাবো এই দুঃখের কথা? তো
আমি 26 বছর চাকরি জীবন শেষ করলাম, বিনা বেতনে, বিনা রেশনে, বিনা ফ্যাসিলিটিতে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। অথচ আমার অভিযোগ এখনো মাননীয় আদালতে চার্জ গঠন হয়নি। দীর্ঘ 3 বছর, এই 3টা বছর আমি কত কষ্ট করছি, আমাকে ঝুলায় রাখছে। আচ্ছা, এই 3 বছর পর এখন চাকরি থেকে সম্পূর্ণ অব্যাহতি দিল, কোনো কিছু ছাড়া। আমি মাননীয় কমিশনার মহোদয়ের কাছে বলছি, আমি আপিল করছি যে দেখেন, আমি যদি অন্যায় করে থাকি, অন্যায় তো সাজা হতে পারে, কিন্তু কি এমন অন্যায় করলাম আমাকে চাকরি থেকেই অব্যাহতি দিতে হবে? আমি একজন কবি মানুষ, লেখক মানুষ, লিখি, এর সাথে তো বেশি না। আপনার ডিউটিতে তো আমি ফাঁকি দিয়ে নেই, আমার বিরুদ্ধে তো একটা কমপ্লেন নেই আজকে 26 বছরে। তাহলে কেন আপনি আমাকে অন্তত 4টা ডাল ভাত খেতে পারি মতো আমাকে সাময়িক বরখাস্ত করে রাখেন? কোর্ট যদি আমাকে কোনো সিদ্ধান্ত দেয়, আমি মাথা পেতে নিব, কিন্তু কোর্ট কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তা আমার তো ছেলে মেয়ে আছে, বউ আছে, আমার তো আত্মা আছে, হৃদয়ের কষ্ট আছে। তো সেই জায়গায় যারা যারা আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আমি তাদের কিচ্ছু বলবো না। আমি সেই সৃষ্টিকর্তার কাছে সেই বিচার ছেড়ে দিলাম, তাদের বিচার ছেড়ে দিলাম সৃষ্টিকর্তার কাছে, তাদের বিবেকের কাছে বিচার ছেড়ে দিলাম। আমি আমার জানত জ্ঞানত আমি কারোর সাথে অন্যায় করিনি, কারোর সাথে অন্যায় না করেও আমি কারাগারে গেলাম, আমি প্রতিহিংসার শিকার হলাম, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম, ষড়যন্ত্রের শিকার হলাম, আমাকে পথে নামানো হলো, আমাকে দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলানো হলো, আমার পাসপোর্ট জব্দ করা হলো, আমার মোবাইল চিজ করা হলো, আমার সকল কিছু চিজ করা হলো। আমি অনেক কষ্টের মধ্যে, আমি বলছি, আমি তো আমার বাসা ছেড়ে কোথাও যাব না, আমি আমার এলাকা ছেড়ে কোথাও যাব না। দেখি কে আমাকে খারাপ কথা বলে, কে মন্দ কথা বলে। আমি তো অন্যায় কাজ করিনি। আমি যদি অন্যায় না করি, কেন আমি সেই কথাগুলো আমি বলতে পারবো না? বিশ্বাস করেন, আমি ফেসবুকে 3 বছর বন্ধ ছিল আমার ফেসবুক। আমি 3 মাস আগে আমার ফেসবুক ওপেন করছি। আমি এখন সোনালী লাইফে কোন রকমে দিয়ে একটা পলিসি জোটলে আমার চলে সংসার, পলিসি করলে। আবার আমি কাউকে বলিও না যে ভাই পলিসি করেন, তারপরে যতটুকু পারি দিয়ে একটা পলিসি করে করে চলতেছি। আপনাদের দোয়া আশীর্বাদে মনিটাইজেশন পেলাম। তো যাই হোক, সৃষ্টিকর্তা একটা দরজা যদি বন্ধ করে কেউ, সৃষ্টিকর্তা তার জন্য 10টা দরজা খুলে দেয়, এটা আমি বিশ্বাস করি। আর আমি এমন একটা ছেলে, আমার ভিতর কোনো লজ্জা, ভয়, ঘৃণা কিছুই নাই। আমি ভাই রোডে ডিম সিদ্ধ করে সংসার চালাবো, সমস্যা নাই। পাঠাও চালাইছি কয়েকদিন। তো সুতরাং পাহাড়ে চলে যাব, পাহাড়ে গাছ কাটবো, সমস্যা আছে? চুরি ডাকাতি তো আর করবো না, কারণ আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেন নাই, আমাকে। তো যাই হোক, আমি একটু কমেন্টস গুলো পড়ছি। ইতিদিকে অনেকক্ষণ রেখেছি, এখন আমি দিলীপ গোমেজ দাদাকে রাখছি। কেন যে ব্যক্তিগত কথা বলছি, অনেক সময় হয়ে যায় আপনার সাথে যুক্ত হতে পারছি না। কেন পারছেন না? আমাকে ফলো দিয়েন, ফলো। আচ্ছা, দিলীপ দা পরিবারের সাথে যুক্ত হতে একদম সঠিক, আপনার সাথে যুক্ত হতে পারছি না। শুভরাত্রি দাদাভাই, ঈশ্বর সময় মতো বিচার করবে দাদাভাই। আপনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট। আমাকে প্রতি পদে প্রতি মুহূর্তে ইনসাল্ট করা হতো। সে কবি, এ কবিতা লিখে, ও ঘুষ খায় না, এ দুর্নীতি করে না, এইটা, এ উদার হৃদয়, এ মানবিক, এইটা সেটা, এতিমখানায় গিয়া কি করে যেন আসে, ওইখানে গিয়া স্কুল পড়ে যাচ্ছে, সেখানে কি করে আসে, ওখানে চিকিৎসা পাচ্ছে না, সেখানে যাইয়া আসে, নিজের ঘরে ভাত পায় না, আরেকজনের খবর নাই। এইগুলা কত কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ভাই একটা গান শুনতে চায়। অসাধারণ দাদা, অসাধারণ, চালিয়ে যান, অসাধারণ লাইভ, অসাধারণ। কবির হোসেন দাদা ভাই বলছেন কথাগুলো একদম মূল্যবান, আমি আছি, শুনছি ভাই। হ্যাঁ, শুনবেন, জীবনের কথা শুনবেন ভাই, অনেক অভিজ্ঞতা আছে। একটা কথা আপনাদের বলি, কোনদিনও
যে কাজটা করবেন না, আমার নিজের জীবন থেকে আমি শিক্ষা নিয়ে বলছি। আপনার সকল কথা খুব কাছের লোকদের বলবেন না। কোনোদিনও মানুষকে উজাড় করে ভালোবেসে সবকিছু দেখাবেন না, আপনার ক্ষতি করবে। কোনোদিনও অন্যের ঈর্ষা, অন্যের হিংসার কারণ হবেন না। কিন্তু হয়ে যায়, আপনি সুখে আছেন, আপনি ভালো আছেন, আপনাকে সবাই লাইক কমেন্ট বেশি বেশি করতেছে, আপনার পিছনে লেগে যাবে, আপনার ক্ষতি করবে আপনার আপন লোক, খুব কাছের লোক। দূরের বন্ধুরা কেউ ক্ষতি করে না, বিশ্বাস করেন। আমার কাছের লোকরা। আর একটা বিষয়, উপকার, কোনদিন বিশ্বাস করে কাউকে টাকা পয়সা এই সমস্ত জিনিস লেনদেন করবেন না। করবেন, আপনিও তার থেকে প্রত্যাশা করবেন না, জীবনও পাবেন না। বিশ্বাস করেন, আমি আজকে এত অভাবে আছি, আমি এত লোকের কাছে টাকা পয়সা পাই, কাউকে আমি ফোন দিয়ে একটা বলি না যে আমি তো অভাবে আছি, আমি এত কষ্টে আছি। তোদের কাছে তো আমি লাখ লাখ টাকা পাই, হাজার হাজার টাকা পাই। বিবেক বুদ্ধি নেই তাদের। আজকে তারা অনেকে অনেক ইন্ডাস্ট্রির মালিক, আজকে তারা অনেক কিছু করছে, কিন্তু আমার কাছ থেকে আমার যে টাকাগুলো নিয়ে আমাকে ঠকালো, আমি কোনো চেক দিইনি। কবি সাহিত্যিক মানুষ, উদার মনে দিয়ে দিছি, যে যখন চাইছে দুহাত ভরে মানুষকে সাহায্য সহযোগিতা করছি। কিন্তু যেটা তুমি ধার নিয়েছো সেই টাকা আমাকে শোধ করে না, এখন আমাকে, আমি ফোন দেই না। কেন বলেন তো? আমি কি অন্যায় করছি? উপকার করাটা কি খারাপ? তাহলে আজকে কি হলো? আমি কি শিখলাম? শত বিপদে পড়লেও অর্থ দিয়ে কাউকে হেল্প করবেন না। বিশ্বাস করেন, মানুষ যে কি বলে যে এক সপ্তাহের জন্য আমার ছেলে পরীক্ষা দিতে পারছে না, আমার ছেলের এটা লাগবে, আমার ওয়াইফ অসুস্থ, আমার মা অসুস্থ, এটা সেটা বলে টাকাগুলো নেয়, কিন্তু দেওয়ার বেলা দেয় না। বলুন, মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে ঠেকছে? আমি পারি না, অন্যের বিপদ দেখলে আমি পারি না। হ্যাঁ দাদা ভাই, আপনি কিসে চাকরি করতেন? আমি বাংলাদেশ পুলিশে 26 বছর চাকরি করেছি। 26 বছর চাকরি করেছি। পিন বদলান? হ্যাঁ বদলালাম, পিন তো দিলাম। এখন আমি দেখি কাকে কাকে দেওয়া যায়। আপনার সাথে থাকুন, দিলীপ দার পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আমার দিলীপ দা হচ্ছে একজন কবি, সাহিত্যিক,
গায়ক, নাট্যকার, নাট্য অভিনেতা, উনি অনেক প্রতিভা, একটা মানে শিল্পী পরিবার যাকে বলে, পরিপূর্ণ একটা শিল্পী পরিবার, সুখী পরিবার, খুব হাসি খুশি মুক্ত মনের মানুষ। হ্যালো 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 বন্ধুরা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, একটু থাকুন। যারা থাকবেন, আমি প্রত্যেকের বাসায় গিয়ে কমেন্টস করেন, মিনিমাম 10টা কমেন্টস করেন, লাইভে 10টা কমেন্টস করেন, আমি আপনাদের প্রত্যেককে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, হ্যাঁ, আমি দেখি কোন কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের শোনাতে পারি কিনা, কারণ কপিরাইট দিলেই আমাকে ফেসবুক ব্লক করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। আচ্ছা, কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি বাংলা কারাওকে। একটু 1 মিনিট সময় দেন আমাকে, আমি ব্লুটুথে কানেক্টেড হয়ে নিচ্ছি। উড়াধুরা লাইক কমেন্টস করেন। আচ্ছা, ফুলের ভালোবাসা, এখন কাছে আসার গল্প, সব ঠিক আছে, চমৎকার উপস্থাপন। আখতারুজ্জামান ভাইকে আমি এখন পিনে বসায় দিচ্ছি, সবাই যুক্ত হয়ে যান। ডান। হ্যালো হ্যালো, আপনারা সবাই যুক্ত হয়ে যান। হ্যালো বিহারিণী হরিণী কেন তারে ধরিবারে করি কোন অকারণ বিহারিণী। হ্যালো হ্যালো, থাক নিজ দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, আকাশ নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, অরস করিব প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। আকাশ বাণী শ্রবণী, চমকিবে ফাগুনের পাবনী, চিত্ত আকুল হবে অনুকরণ, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে বাঁধন কারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী
তারি ধরিবারে করি পণ্য কারণ মায়া বন বিহারিণী 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 মায়া বন বিহারিণী। আমি গান তো গাইতে পারি না, তাও গাইলাম। কেমন গাইলাম জানি না। এমডি আখতারুজ্জামান, মানুষের মানবতা কমে গেছে, খুব ভালোবাসা, অফুরন্ত অসাধারণ গান, ভালোবাসা অবিরাম। দাদাভাই আমার খুব পছন্দের গান, অসাধারণ গান, নীল আকাশের ভালোবাসা। 10টা কমেন্ট করেন, যারা যারা 10টা কমেন্ট করবেন, 10টা ফুলের ভালোবাসা আগামীকাল তাদের বাসায় পৌঁছে যাবে। কাছে আসার গল্প। আর যারা গ্রুপে সক্রিয় থাকবেন তাদের আরো 10টা পুরস্কার ফুলের ভালোবাসা দেওয়া হবে। কাছে আসার গল্প। আপনার আগামী দিনগুলো ভালো সুন্দর হোক। সুপ্রিয় কুমার, মানুষের মানবতা কমে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে, একদম সঠিক। আপনার সাথে যুক্ত হতে পারছি না, কেন পারছেন না জানি না। বেলি ফুলের ভালোবাসা অসাধারণ দাদা, অসাধারণ। যত আপনার কথা শুনতেছি আমি মুগ্ধ হলাম। টগর ফুলের ভালোবাসা রইল। সরকারি চাকরিজীবীকালীন সময়ে অনেক কিছুই করা যায় না দাদা ভাই, হয়তো ভাই সেটা জানি, কিন্তু আমরা কবি সাহিত্যিক, আমরা তো ভাই বাঁধন ছাড়া উড়াধুরা জীবন যাপন করি, অনেক কিছু মানতে চাই না। বিদ্রোহী কবি নজরুলও কিন্তু চাকরি করেছেন ইপিআরে। আচ্ছা, এখন কি শোনাবো আমি গান, কিভাবে জুড়াবো আমি আপনাদের পরাণ, বলুন তো দেখি। কপিরাইট ফ্রি কোনো আসেনি গান, বুঝছেন? আমিও 2 লাইন গাই দিলাম আর কি। কপিরাইট ফ্রি যদি থাকে তাহলে গাবো, আর না হলে আমাকে আবার সেই ফেসবুকে মুখোমুখি হতে হবে। কপিরাইট ফ্রি বাংলা কারাওকে দিলাম তো, তাও তো দেখি এগুলো ভাই বলিয়েন না। আচ্ছা, আমি আরেকটা গান গিয়ে আপনাদের শোনাতে পারি কিনা দেখি। পরাণের পরাণ। হ্যালো বন্ধুরা, সাথে থাকুন, গানে গানে আড্ডা। কপিরাইট যদি খাই ভিডিও ডিলিট করে দিব, সমস্যা নাই। এমনিও কি বলবো, আমি কোনো ভয় পাই না। সাথে থাকুন, লাইক কমেন্ট হবে উড়াধুরা। হ্যাঁ, আশীর্বাদ করবেন সবাই। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন,
অপরাধ তাই নিয়ে কেন প্রতিবাদ ভালোবাসা কবু নাহি অপরাধ তাই নিয়ে কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মনে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে আমার গোতে জলে 12 মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে আমার গোতে জলে 12 মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মনে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মনে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে। বন্ধুরা দেখতে দেখতে সময় ফুরিয়ে আসছে। আমরা শুরু করেছিলাম রাত্রি 8:30টায়, আর মাত্র 10 মিনিট আপনাদের সাথে আছি। এই মুহূর্তে সীমা রয় আপনাকে পিন পোস্টে করে নিলাম। বোন পিন দিও কি হবে, এখানে কেউ আসে না। সত্য কাজে কেউ নয় রাজি, বিষয়টা তেমনই হয়ে গেছে বুঝছেন। ভালো জায়গায় ভালো মানুষ খুব কম আসে, আর আমি তো ভাই লেডিস হতে পারি নাই। আমার তো লম্বা চুলো নাই, চেহারার রূপ কোনো নাই, এই জন্য আমার লাইভে কোনো কেউ নাই। আর লাইভে আমি ফুলের ভালোবাসা দেই না, আমি দেই লাইভের পরে, এই জন্য আমার এখানেও আসে না। তবে আমি কাউকে অবমূল্যায়ন করি না, সবাইকে ভালোবাসি, শত্রু মিত্র সবাইকেই ভালোবাসি। সীমাদির সাথে যুক্ত হন সীমা, অসীম, মুক্তমনা, সেই সীমা রয় দিদির সাথে সবাই যুক্ত হয়ে পড়ুন। আচ্ছা তুমি একটা কি আবৃত্তি করবো, কবিতা? আচ্ছা তোমাদের আমার ডানে এবং বাঁয়ে একটা ডায়া একটা বায়া আছে। ডায়া এবং বায়া তারা দুজনে কিছুক্ষণ পর কবিতা আবৃত্তি দেখো হবে এবং গান দেখো, সেগুলো আমরা নাচ পেজ লিখে দিব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আমাকে যে এত ভালোবাসা দিচ্ছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের চলে যাও, সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না, তবে সেই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করব, আপনাদের সাথে পাশে থাকার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হতে পারে, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে বিষয়গুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি আমাকে নক করবেন, যে কোনো বিষয় জানতে চান, বুঝতে চান, সেটা আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাকে নক করবেন।
বলবেন যে দাদা এটা ভালো হয়, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। আমি সমালোচনা খুব পছন্দ করি। সমালোচনা, যিনি আমার সমালোচনা করতে পারেন আমি ওনাকে বন্ধু ভাবি, বেশি বেশি বন্ধু ভাবি। এবং একজন সমালোচক আমার গুরু হয়ে গিয়েছেন, কাব্যগুরু, সমালোচক। অর্থাৎ উনি আমার লেখাকে সমালোচনা করতেন এবং আমার লেখার ভুলগুলো ধরতেন। তখন আমি ওনাকে গিয়ে বললাম যে আমি আপনাকে, হ্যাঁ মামুনিরা চলে আসছে, আবার চলে গেছে, আমি আপনাকে গুরু করে নিলাম। আমার কাব্যগুরু হচ্ছে রাব্বানী সরকার, যিনি বগুড়ার সন্তান, কৃতি সন্তান, যিনি একাধারে কবি, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক, কবি রাব্বানী সরকার। উনি বগুড়া নিবাসী, এখনো আছেন। সেই গুরু আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ওনার দোয়া, আশীর্বাদে আমি 2 কলম লিখতে পারছি। আমার লেখার একটা ধাঁচ আছে, নাহলে আগে অনেক বানান ভুল করতাম। পড়াশোনার দৌড়াতে তো বেশি না ভাই, সার্টিফিকেট তো নাই আমার কাছে। আমি তো ম্যাট্রিক পাস, তাও নকল করে 1st ডিভিশনে পাস, সেন্টার ফার্স্ট হয়েছি। তার মানে বুঝতে হবে নকল করতেও মেধা লাগে। সেটা ছিল, নকলের মেধা ছিল আমার। তো সেই জায়গা থেকে বানান তো ভুল হবেই, অনেক কিছু ভুল হবে, এটা স্বাভাবিক। আমি মহামানব নই, অতি মানব নই, সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হিসাবে নিজেকে দেখতে ভালোবাসি। বয়স আমার কম না, ওরে ও জরিনার মা, দেখতে দেখতে বেলা গেল পুরাইয়া। বয়স আমার কম না, ওরে ও জরিনার মা, 46-এর কোটায় আমি দিলাম আমার পা। ওরে 46-এর কোটায় আমি দিলাম এখন পা। মা বলে যে এগুলো আর করিস না, বউ বলে এগুলো আর করো না, তোমার ছেলে মানুষই গেল না, বয়স তোমার কম না। আমিও বলি তাই, বয়স হলো বেশি, কিন্তু আমি করব কি, আমি যে অপরাধে দোষী। মনটা আমার প্রেমিক হৃদয়, প্রেমে হাহাকার, তাই তো আমি গাই যে গান, কবিতা লেখি বারবার, ছন্দে ও গদ্যে লেখি, মানি না কোনো আইন। ওরে আইন প্রশাসন ধরলে পরে দিয়ে যাই ফাইন। ওরে এখন আমি করব কি, না সে উপায়। সোনালিতে ইন্স্যুরেন্সে জীবন আমার যায়, সন্ধে সন্ধে বলছি কথা, বলে যাব আরো, সবাই আমার আপনার জন, পর নই আমি কারো। আপনাদেরই ভালোবাসা চাই যে দিনে রাতে, ওরে আপনাদেরকে ফুল দিতে চাই হাতে হাতে। আমার মা নিয়ে আসছে রাতের ওষুধ খাবে, কোনটা তোমার রাতের ওষুধ? আমার ছেলের কাছে যাবে, সেখানেতে প্রেসক্রিপশন আছে তোমার লেখা, খেয়ে ফেলো ওষুধটা, আমি লাইভে আছি একা। ছন্দ দেখে হাসছে আমার সামনে পোলা মাইয়া, বউ আছে কখন আমি লাইভ শেষ করব, ভাত খাবো যাইয়া। ওরে এমনি করে সময় যায়, বেলায় গেল ফুরাই। আরে বউ আমার বলছে যে গরম ভাত যাচ্ছে জুড়াই, মাংস রাঁধছে, শুটকি রাঁধছে আরো ভর্তা, বলে তুমি পাগল হয়ে গেছো, কেমনে সংসারের কর্তা। রাইতে দিনে গান বাজনা লেখালেখি নিয়ে থাকো, পরিবারের খোঁজ খবর কি সময় মতো রাখো। আমি বলি আমি তোমার হইলাম রে ভাই স্বামী,
কথা আমি যতই বলি তোমার কাছে নই দামি। ওরে আমার যতই গুণ থাকুক, আমার যতই গুণ থাকুক, তোমার কাছে কিছু না। তুমি আমার হোম মিনিস্টার, ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। ওরে তুমি থাকতে সংসারে আমার নেই কোনো চিন্তা, তুমি থাকতে এই সংসারে আমার নেই কোনো চিন্তা। তুমি কি দিয়া আমারে বলো, পারবে ওরে কিনতা। টাকা পয়সা চাই না আমি, আমি প্রেমের পাগল। টাকা পয়সা চাই না আমি, আমি প্রেমের পাগল। ওরে দেশ দুনিয়ায় যতই বলো আমি একটা ছাগল। তুমি শুধু আমায় একটু দিও ভালোবাসা। তোমার কাছে এই জীবনে নেই তো কোনো আশা। আমি বন্ধু চলে যাব আমার সময় হলে, সত্য কথা জগতরে যাব আমি বলে। গল্পে গল্পে ছন্দে ছন্দে কবিতারও গানের সুর লয়ে আমি আর কিছুদিন বাঁচতে চাই আপনাদেরই হয়ে। খুকি আমার দিচ্ছে খোঁচা, করতে হবে লাইফ শেষ। সুখে শান্তিতে থাকুক সবাই সোনার বাংলাদেশ। বিশ্ববাসী আছেন যত জানাই সালাম নমস্কার। যাহার যাহা কিছু সবই চান ঈশ্বরের কাছে, যা যা দরকার মানুষ হইয়া মানুষের দিতে পারে না কিছু। ওরে সারা জীবন ঘুরি শুধু মরিছি তার পিছু। আরে আমরা মানুষ দিনে দিনে যাচ্ছে কমে। কি দিয়া যে বিচার করব ওরে সেই আখিরাতের ক্ষণে। ওরে দমে জীবন ওরে খালি হাতে এলাম ভবে, যাব খালি হাতে। খালি হাতে এলাম ভবে, যাব খালি হাতে। যাবার কালে কি নিয়া যাব তুমি আমি সাথে। ওরে আমি তুমি আমার শুধুই বলি আমার কিছু নয়। এই পৃথিবীতে আসছো শুধু দুদিনের অভিনয়। সন্ধে সন্ধে যাচ্ছি বলে এই জীবনেরই কথা। তোমরা কেহ ভুল ধরো না, পেও না গো ব্যথা। আমি হলাম সাধারণ মানুষ, অসাধারণ আপনারা জ্ঞানী গুণী। ওরে আপনাদেরকে দেখে ধন্য আমি, আপনাদের কথা শুনি। আপনাদেরই শ্রীচরণে জানাই আমি ভক্তিপূর্ণ নমস্কার। আপনাদেরই সাথে সম্পর্ক আমার দরকার। আপনাদেরই ভালোবাসায় সামনে যাব আমি। আপনারাই আমার কাছে সবার চেয়ে দামি। টাকা পয়সা মান সম্মান চাই না কিছু আমি। আপনাদেরই ভালোবাসা সবার চেয়ে দামি। আপনারা যারা লাইভে এসে দেখেন আমার গান কবিতা, আপনাদেরই জন্য যা কিছু সবিতা।
এই জীবনে আমি কিছু চাই না ভাই আর, এই জীবনে আমি কিছু চাই না ভাই আর। দেশ দুনিয়া দেখা হইছে, দেখা হইছে অনেক কিছু, বলবো না কিছু তাহার। যেটুকু পেয়েছি আমি যাহা দিয়া ধন্য, সবই কিছু হলো রে ভাই আপনাদেরই জন্য। ওরে সবই কিছু আমি আপনাদেরকে উজাড় করে দিতে চাই। এই জীবনে আমার কিছুই যে নাই। আপনাদেরকে ছন্দে ছন্দে ধন্যবাদও জানাই। রাত্রিটা ভালো কাটুক ও গো সুন্দর ভাবনায়। ভুল ত্রুটি হলে পরে করে দিয়েন ক্ষমা। হৃদয়ের মধ্যে শুধু ভালোবাসা জমা। আমার মায়ের জন্য করবেন আপনারা সবাই আশীর্বাদ দোয়া। আমার মায়ের জন্য আপনারা সবাই করবেন আশীর্বাদ দোয়া। ওরে মাহা সারা এই জগতে কেউ নাই যে আমার, লাগবে কি আর কোয়া। মায়ের জন্য পাগল মন সব সময়ই কাঁদে, মায়ের জন্য পাগল মন সব সময়ই কাঁদে। ওরে সবাইকে জানাই সালাম নমস্কার, আরো বলি জয় রাধে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। একটু কমেন্টস গুলো পড়ে শেষ করছি। বেশ সুন্দর উপস্থাপন শুনে ভালো লাগলো। দাদা ভাই কিছু না থাকলে কি দিবেন? কবিয়াল মনতোষ ভাই, আমি আজকে এমনি একটু ট্রাই করলাম যে আমি ছন্দে কিছু কথা বলতে পারি কিনা। আসলে কি বলবো, ছন্দ ছাড়া তো দুনিয়া অচল। পৃথিবীর সবকিছুই ছন্দে, সময়টা একটা ছন্দে ঘুরে। পৃথিবীতে সবকিছু ছন্দময়। গাছেরও ছন্দ আছে, পাখিরও ছন্দ আছে, সকল কিছুতে ছন্দ আছে। ছন্দ পতন হলে তো জীবনের পতন হয়ে যায়। খুব রসিক মানুষ আপনি। হ্যাঁ, মঙ্গল হোক আপনার জীবনের দ্বার। আমি কিন্তু আছি ভাই। হ্যাঁ, আপনি যে আছেন এটাই তো আমার আপনি ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, অবশ্যই ভালোবাসা দিব। আপনার গুরুকে প্রণাম। ভালো লাগলো আপনার লাইভে যুক্ত হয়ে। খুব সুন্দর গান, অনেক সুন্দর গান পরিবেশন। ভালোবাসা থাকবে চিরদিন। আসাহানা ফুলের শুভেচ্ছা। প্রিয় মানুষগুলোকে আজকে দেখলাম না, আমার অনেক প্রিয় মানুষ ছিল। আপনার জন্য আশীর্বাদ রইল, অবশ্যই মনোমুগ্ধ করবেন। মনের ভালোবাসা রইল। আপনাকেও আমার প্রথম আমারও গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ, গাইবেন অবশ্যই। থাকবো নীল আকাশের ভালোবাসা, অনেক সুন্দর গান পরিবেশন। আক্তার জামান ভাইয়ের সাথে যুক্ত হলাম। অনেকে আমি পিন পোস্টে বসাতে পারলাম না, আসলে পিন পোস্টে এখনো বসানোর মতো সেই কন্টেন্ট ক্রিয়েটর এখনো হয়নি। দেখা যাক সামনে কি হয়, সাথে থাকবেন। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। হ্যাঁ, সেটাই, হৃদ মাঝারে রেখে দেওয়ার মাঝেই তো সার্থকতা। যে যাকে চায় সে তাকে পায়। তো সুতরাং আমরা সবাই পরমেশ্বরকে চাই। যাকে ভালোবাসলে জগৎকে ভালোবাসা হয়ে যায়, সে ঈশ্বরকে আমরা ভালোবাসবো। আর সেই ঈশ্বরের সৃষ্ট সকল জীবকে ভালোবাসবো। ঈশ্বরকে পাওয়ার সহজ সরল রাস্তাটাই হচ্ছে প্রেম, ভালোবাসা। সবাইকে ভালোবাসা, জাতি বর্ণ ধর্ম নিঃশেষে সবাইকে ভালোবাসুন। ভালোবাসা অফুরান, সেই ভালোবাসা দিয়ে যান। কিছুই থাকবে না পৃথিবীতে, কিছুই থাকবে না, শুধু মানুষের ভালোবাসাটা নিয়ে যেতে পারবেন। আর কিছুই নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, পৃথিবী ছন্দময়। তো যাই হোক, আমি বিদায় শব্দটা যদিও ছোট্ট একটা শব্দ, কিন্তু অতীব নির্মম। বিদায় নিতে হচ্ছে,
হ্যাঁ, মানুষের সেবা কর্মই ব্রহ্ম। এবং আপনার সকল কর্মে ঈশ্বরের নামকে যুক্ত করুন, ঈশ্বরের সাথে থাকুন, ইবাদত বন্দেগী করুন, বাবা মার সেবা করুন, আশেপাশের লোকদের যাদের যতটুকু সামর্থ্য আছে সাহায্য সহযোগিতা করুন, এগিয়ে আসুন, সৎ কর্মের সাথে থাকুন, সৎ বন্ধুর সাথে থাকুন, সততার সাথে জীবন যাপন করুন, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন। প্রেশারটা একটু মাপবেন, 80/120, ডাক্তারি ভাষায় বলা হয় নরমাল। আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবারের সবার হাই প্রেশার। আর রহস্যজনক বিষয় হলো আমি 10-20টা টেনশন এবং 10-20টা কাজ নিয়েও 80/120 আমার প্রেশার কন্টিনিউ স্টুডেন্ট লাইফ থেকে। হাসি খুশি রোহিঙ্গা, হাসি খুশি থাকবেন, সদা হাসখুশ রহ, সদা হাসি খুশি থাকেন। আপনার হাসিটা যেন কেউ কেড়ে নিতে না পারে সেই চেষ্টা করবেন। কোন চিন্তা যেন আপনাকে আপনার হাসতে হাসতে মৃত্যুর কোলে যেন ঘুমের মধ্যে চলে যেতে পারি, এটাই হচ্ছে আমার স্বপ্ন। ঘুমের মধ্যে ঘুমে যেন সেই ঘুমটা অনন্তের ঘুম হয়ে যায়। আমার এই মৃত্যুটাই খুব প্রিয় মৃত্যু। অনেকের অনেক ধরনের মৃত্যু আছে না, অনেক ধরনের মৃত্যু কামনা করে, আমি কামনা করি ঘুমের ভিতর, এবং সুস্থ স্বাভাবিক সুন্দর যন্ত্রণাময় যেন মৃত্যুটা না হয়। ঠিক আছে, এটা আমার চাওয়া। 3 পাগলের হলো মেলা, এর অর্থ কি? ওরে 3 পাগলের হলো মেলা ভাবে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। ইরা, পিঙ্গলা, সুষমা এসে 3 পাগল বলে, এই 3 পাগলের সন্ধান পেলে তুমি যাবে মোহ মায়া ত্যাগ করে ভব পারে চলে। ইরা, পিঙ্গলা, সুষমাকে জানতে হলে হৃদয়ের মাঝে দাও ডুব। ওরে বাহির জগতের যত কিছু আছে সবকিছু দেখেও তুমি হয়ে যাও চুপ। আজকে আর বেশি কিছু বলছি না গো ভাই কথা, গিন্নি আমার ডাকছে শুধু হৃদয়ে তার ব্যথা। অনেক হয়ে গেল রাত্রি, এখন আমি ঘুমের যাত্রী। খাওয়া দাওয়া করে আমি দিব একটা ঘুম। ঈশ্বর এসে ভালোবেসে দিয়ে যাবে সুখ। আজ তাহলে এই পর্যন্ত নিলাম আমি বিদায়। ওরে ভবে এলাম গেলাম, শুধু করলাম না সদাই। ধন্যবাদ ভাই। এগুলো আমাকে প্রশ্ন করেন কেন? আমি তো ছোটখাটো মানুষ। 3 পাগল, 4 পাগল, পাগল তো অনেক হতে পারে, আমিও এক পাগল। ঠিক আছে, ভালো থাকো।